নমস্কার বন্ধুরা, গল্প বলার আসরে আমাদের আজকের গল্প কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প করুণা। গল্পের রচনাকাল বাংলার 1284-1285 এবং ইংরাজির 1877-1878। গল্পের ভাষ্যপাঠ তন্ময় দে এবং চিত্রাঙ্কন সোমা দে। তাহলে আর দেরি না করে আমরা শুরু করি আজকের গল্প করুণা। শুরুতেই গল্পের ভূমিকা। গ্রামের মধ্যে অনুপ কুমারের ন্যায় ধনবান আর কেহই ছিল না। অতিথিশালা নির্মাণ, দেবালয় প্রতিষ্ঠা, পুষ্করিণী খনন প্রভৃতি নানা সৎকর্মে তিনি ধন ব্যয় করিতেন। তাহার সিন্ধুকপূর্ণ টাকা ছিল, দেশবিখ্যাত যশ ছিল ও রূপবতী কন্যা ছিল। সমস্ত যৌবনকাল ধন উপার্জন করিয়া অনুপ বৃদ্ধ বয়সে বিশ্রাম করিতেছিলেন। এখন কেবল তাহার একমাত্র ভাবনা ছিল যে কন্যার বিবাহ দিবেন কোথায়। সৎ পাত্র পান নাই ও বৃদ্ধ বয়সে একমাত্র আশ্রয়স্থল কন্যাকে পরগৃহে পাঠাইতে ইচ্ছা নাই। তজ্জন্য আজকাল করিয়া তাহার দুহিতার বিবাহ হইতেছে না। সঙ্গিনী অভাবে করুণার কিছুমাত্র কষ্ট হইত না। সে এমন কাল্পনিক ছিল, কল্পনার স্বপ্নে সে সমস্ত দিন রাত্রি এমন সুখে কাটাইয়া দিত যে মুহূর্ত মাত্র তাহাকে কষ্ট অনুভব করিতে হয় নাই। তাহার একটি পাখি ছিল। সেই পাখিটি হাতে করিয়া অন্তঃপুরের পুষ্করিণীর পাড়ে কল্পনার রাজ্য নির্মাণ করিত। কাঠবিড়ালির পশ্চাতে পশ্চাতে ছুটাছুটি করিয়া জলে ফুল ভাসাইয়া মাটির শিব গড়িয়া সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত কাটাইয়া দিত। এক একটি গাছকে আপনার সঙ্গী, ভগিনী, কন্যা বা পুত্র কল্পনা করিয়া তাহাদের সত্য সত্যই সেইরূপ যত্ন করিত। তাহাদিগকে খাবার আনিয়া দিত, মালা পরাইয়া দিত, নানা প্রকার আদর করিত এবং তাদের পাতা শুকাইলে, ফুল ঝরিয়া পড়িলে অতিশয় ব্যথিত হইত। সন্ধ্যাবেলা পিতার নিকট যা কিছু গল্প শুনিত, বাগানে পাখিটিকে তাহাই শোনানো হইত। এইরূপে করুণা তাহার জীবনের প্রত্যুষকাল অতিশয় সুখে আরম্ভ করিয়াছিল। তাহার পিতা ও প্রতিবাসীরা মনে করিতেন যে চিরকালই বুঝি ইহার এই রূপে কাটিয়া যাইবে। কিছুদিন পরে করুণার একটি সঙ্গী মিলিল। অনুপের অনুগত কোনো একটি বৃদ্ধ ব্রাহ্মণ মরিবার সময় তাহার অনাথ পুত্র নরেন্দ্রকে অনুপ কুমারের হস্তে সঁপিয়া যান। নরেন্দ্র অনুপের বাটিতে থাকিয়া বিদ্যাভ্যাস করিত। পুত্রহীন অনুপ নরেন্দ্রকে অতিশয় স্নেহ করিতেন। নরেন্দ্রের মুখশ্রী বড় প্রীতিজনক ছিল না, কিন্তু সে কাহারও সহিত মিশিত না, খেলিত না ও কথা কহিত না বলিয়া ভালো মানুষ বলিয়া তাহার বড়ই সুখ্যাতি হইয়াছিল। পল্লীময় রাষ্ট্র হইয়াছিল যে নরেন্দ্রের মতো শান্তশিষ্ট সুবোধ বালক আর নাই, এবং পাড়ায় এমন বৃদ্ধ ছিল না যে তাহার বাড়ির ছেলেদের প্রত্যেক কাজেই নরেন্দ্রের উদাহরণ উত্থাপন না করিত। কিন্তু আমি তখনই বলিয়াছিলাম যে নরেন্দ্র, তুমি বড় ভালো ছেলে নও। কে জানে, নরেন্দ্রের মুখশ্রী আমার কোনো মতে ভালো লাগিত না। আসল কথা এই, অমন বাল্য বৃদ্ধ গম্ভীর সুবোধ শান্ত বালক আমার ভালো লাগে না। অনুপ কুমারের স্থাপিত পাঠশালায় রঘুনাথ সার্বভৌম নামে এক গুরু মহাশয় ছিলেন। তিনি নরেন্দ্রকে অপরিমিত ভালোবাসিতেন। নরেন্দ্রকে প্রায় আপনার বাড়িতে লইয়া যাইতেন এবং অনুপের নিকট তাহার যথেষ্ট প্রশংসা করিতেন। এই নরেন্দ্রই করুণার সঙ্গী। করুণা নরেন্দ্রের সহিত সেই পুষ্করিণীর পাড়ে গিয়া কাদার ঘর নির্মাণ করিত,
ফুলের মালা গাঁথিত এবং পিতার কাছে যে সকল গল্প শুনিয়াছিল তাহাই নরেন্দ্রকে শুনাইত। কাল্পনিক বালিকার যত কল্পনা সব নরেন্দ্রের উপর ন্যস্ত হইল। করুণা নরেন্দ্রকে এত ভালোবাসিত যে কিছুক্ষণ তাহাকে না দেখিতে পাইলে ভালো থাকিত না। নরেন্দ্র পাঠশালে গেলে সে সেই পাখিটি হাতে করিয়া গৃহদ্বারে দাঁড়াইয়া অপেক্ষা করিত। দূর হইতে নরেন্দ্রকে দেখিলে তাড়াতাড়ি তাহার হাত ধরিয়া সেই পুষ্করিণীর পারে সেই নারকেল গাছের তলায় আসিত ও তাহার কল্পনা রচিত কত কি অদ্ভুত কথা শুনাইত। নরেন্দ্র ক্রমে কিছু বড় হইলে কলিকাতার ইংরাজি বিদ্যালয়ে প্রেরিত হইল। কলিকাতার বাতাস লাগিয়া পল্লীগ্রামের বালকের কতকগুলি উৎকট রোগ জন্মিল। শুনিয়াছি স্কুলের বেতন ও পুস্তকাদি ক্রয় করিবার ব্যয় যাহা কিছু পাইত তাহাতে নরেন্দ্রের তামাকের খরচটা বেশ চলিত। প্রতি শনিবারে দেশে যাইবার নিয়ম আছে, কিন্তু নরেন্দ্র তাহার সঙ্গীদের মুখে শুনিল যে শনিবারে যদি কলকাতা ছাড়িয়া যাওয়া হয় তবে গলায় দড়ি দিয়া মরাটাই বা কি মন্দ। বালক বাটিতে গিয়া অনুপকে বুঝাইয়া দিল যে সপ্তাহের মধ্যে 2 দিন বাড়িতে থাকিলে সে পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারিবে না। অনুপ নরেন্দ্রের বিদ্যাভ্যাসে অনুরাগ দেখিয়া মনে মনে ঠিক দিয়া রাখিলেন যে বড় হইলে সে ডেপুটি ম্যাজিস্টর হইবে। তখন 2-1 মাস অন্তর নরেন্দ্র বাড়িতে আসিত, কিন্তু এ আর সে নরেন্দ্র নহে। পানের পিকে ওষ্ঠাধর প্লাবিত করিয়া মাথায় চাদর বাঁধিয়া 2 পাশের 2 সঙ্গীর গলা জড়াইয়া ধরিয়া কনস্টেবলদের ভীতিজনক যে নরেন্দ্র প্রদোষে কলকাতার গলিতে গলিতে মারামারি খুঁজিয়া বেড়াইত, গাড়িতে ভদ্রলোক দেখিলে কদলির অনুকরণে বৃদ্ধ অঙ্গুষ্ঠ প্রদর্শন করিত, নিরীহ পান্থ বেচারাদিগের দেহে ধুলি নিক্ষেপ করিয়া নির্দোষীর মতো আকাশের দিকে তাকাইয়া থাকিত, এ সে নরেন্দ্র নহে। অতি নিরীহ আসিয়াই অনুপকে ঢিপ করিয়া প্রণাম করে। কোনো কথা জিজ্ঞাসা করিলে মৃদু স্বরে নত মুখে অতি দীনভাবে উত্তর দেয় এবং যে পথে অনুপ সর্বদা যাতায়াত করেন সেইখানে একটি ওয়েবস্টার ডিকশনারি বা তৎসদৃশ অন্য কোনো দীর্ঘকায় পুস্তক খুলিয়া বসিয়া থাকে। নরেন্দ্র বহুদিনের পর বাড়ি আসিলে করুণা আনন্দে উৎফুল্ল হইয়া উঠিত। নরেন্দ্রকে ডাকিয়া লইয়া কত কি গল্প শুনাইত। বালিকা গল্প শুনাইতে যত উৎসুক, শুনিতে তত নহে। কাহারো কাছে কোনো নতুন কথা শুনিলেই যতক্ষণ না নরেন্দ্রকে শুনাইতে পাইত ততক্ষণ উহা তাহার নিকট বোঝা স্বরূপ হইয়া থাকিত। কিন্তু করুণার এই ছেলে মানুষিতে নরেন্দ্রের বড়ই হাসি পাইত। কখনো কখনো সে বিরক্ত হইয়া পালাইবার উদ্যোগ করিত। নরেন্দ্র সঙ্গীদের নিকটে করুণার কথা প্রসঙ্গে নানাবিধ উপহাস করিত। নরেন্দ্র বাড়িতে আসিলে পণ্ডিত মহাশয় সর্বাপেক্ষা অধিক ব্যগ্র হইয়া পড়েন। এমনকি সেদিন সন্ধ্যার সময়ও গৃহ হইতে নির্গত হইয়া বাঁশঝাড়ময় পল্লীপথ দিয়া রাম নাম জপিতে জপিতে নরেন্দ্রের সহিত সাক্ষাৎ করিতে যাইতেন। নরেন্দ্রকে বাড়িতে নিমন্ত্রণ করিয়া লইয়া নানাবিধ কুশল সংবাদ লইতেন। এই পণ্ডিতের কথা শুনিয়া 2-1 সঙ্গী নরেন্দ্রকে তাহার টিকি কাটিতে পরামর্শ দিয়াছিল। এই বিষয় লইয়া গম্ভীরভাবে অনেক পরামর্শ ও অনেক ষড়যন্ত্র চলিয়াছিল, কিন্তু দেশে নরেন্দ্রের তেমন দোর্দণ্ড প্রতাপ ছিল না বলিয়া পণ্ডিত মহাশয়ের টিকিটি নির্বিঘ্নে ছিল। এই রূপে দেশে আদর ও বিদেশে আমোদ পাইয়া নরেন্দ্র বাড়িতে লাগিল। নরেন্দ্রের বাল্যকাল অতীত হইল। অনুপ এখন অতিশয় বৃদ্ধ, চক্ষে দেখিতে পান না, শয্যা হইতে উঠিতে পারেন না। এক মুহূর্ত করুণাকে কাজ ছাড়া করিতেন না। অনুপের জীবনের দিন ফুরাইয়া আসিয়াছে। তিনি নরেন্দ্রকে কলিকাতা হইতে ডাকাইয়া আনিয়াছেন। অন্তিমকালে নরেন্দ্র ও পণ্ডিত মহাশয়কে ডাকাইয়া তাহাদের হস্তে কন্যাকে সমর্পণ করিয়া গেলেন। অনুপের মৃত্যুর পর সার্বভৌম মহাশয় নিজে পৌরোহিত্য করিয়া নরেন্দ্রের সহিত
করুণার বিবাহ দিলেন। প্রথম পরিচ্ছেদ। আমি যাহা মনে করিয়াছিলাম তাহাই হইয়াছে। নরেন্দ্র যে কিরূপ লোক তাহা এতদিনে পাড়ার লোকেরা টের পাইল, আর হতভাগিনী করুণাকে যে কষ্ট পাইতে হইবে তাহা এতদিনে তাহারা বুঝিতে পারিল। কিন্তু পণ্ডিত মহাশয় দুইয়ের কোনোটিই বুঝিলেন না। করুণা আজকাল কিছু মনের কষ্টে আছে। মনের উল্লাসে বিজন কাননে সে খেলা করিবে, বক্ষে করিয়া লইয়া পাখির সঙ্গে কত কি কথা কহিবে, কোলের উপর রাশি রাশি ফুল রাখিয়া পা দুটো ছড়াইয়া দিয়া আপন মনে গুনগুন করিয়া গান গাইতে গাইতে মালা গাঁথিবে। যাকে ভালোবাসে তাহার মুখের পানে চাহিয়া অস্ফুট আহ্লাদে বিহবল ও অস্ফুটভাবে ভোর হইয়া যাবে, সেই বালিকা বড় কষ্ট পাইয়াছে। তাহার মনের মতো কিছুই হয় না। অভাগিনী যে নরেন্দ্রকে এত ভালোবাসে, যাহাকে দেখিলে খেলা ভুলিয়া যায়, মালা ফেলিয়া দেয়, পাখি রাখিয়া দিয়া ছুটিয়া আসে, সে কেন করুণাকে দেখিলে যেন বিরক্ত হয়। করুণা হাসিতে হাসিতে ছুটিয়া গিয়া তাহাকে কি বলিতে আসে, সে কেন ভ্রু কুঞ্চিত করিয়া মুখ ভার করিয়া থাকে। করুণা তাহাকে কাছে বসিতে কত মিনতি করে, সে কেন কোনো ছল করিয়া চলিয়া যায়। নরেন্দ্র তাহার সহিত এমন নির্জীবভাবে, এমন নীরসভাবে কথাবার্তা কয়, সকল কথায় এমন বিরক্তভাবে উত্তর দেয়, সকল কাজে এমন প্রভুভাবে আদেশ করে যে বালিকার খেলা ঘুরিয়া যায় ও মালা গাঁথা সাঙ্গ হয় বুঝি। বালিকার আর বুঝি পাখির সহিত গান গাওয়া হইয়া ওঠে না। মূল কথা এই, নরেন্দ্র ও করুণায় কখনোই বনিতে পারে না। দুইজনে দুই বিভিন্ন উপাদানে নির্মিত। নরেন্দ্র করুণার সেই ভালোবাসার কত কি অসংলগ্ন কথার মধ্যে কিছুই মিষ্টতা পাইত না। তাহার সেই প্রেম মাখানো অতৃপ্ত স্থির দৃষ্টির মধ্যে ঢলঢল লাবণ্য দেখিতে পাইত না। তাহার সেই উচ্ছ্বসিত নির্ঝরিণীর ন্যায় অধীর সৌন্দর্যের মিষ্টতা নরেন্দ্র কিছুতেই বুঝিত না। কিন্তু সরলা করুণা, সে অত কি বুঝিবে? সে ছেলেবেলা হইতে নরেন্দ্রের গুণ ছাড়া দোষের কথা কিছুই শুনে নাই। কিন্তু করুণার এ কি দায় হইল? তাহার কেমন কিছুতেই আশ মিটে না। সে আশ মিটাইয়া নরেন্দ্রকে দেখিতে পায় না, সে আশ মিটাইয়া মনের সকল কথা নরেন্দ্রকে বলিতে পারে না। সে সকল কথাই বলে, অথচ মনে করে যেন কোনো কথাই বলা হইল না। একদিন নরেন্দ্রকে বেশ পরিবর্তন করিতে দেখিয়া করুণা জিজ্ঞাসা করিল, কোথায় যাইতেছ? নরেন্দ্র কহিলেন, কলিকাতায়। করুণা কহিল, কলিকাতায় কেন যাইবে? নরেন্দ্র ভ্রু কুঞ্চিত করিয়া দেওয়ালের দিকে মুখ ফিরাইয়া কহিল, কাজ না থাকিলে কখনো যাইতাম না। একটা বিড়াল শাবক ছুটিয়া গেল। করুণা তাহাকে ধরিতে গেল, অনেকক্ষণ ছুটাছুটি করিয়া ধরিতে পারিল না। অবশেষে ঘরে ছুটিয়া আসিয়া নরেন্দ্রের কাঁধে হাত রাখিয়া কইল, আজ যদি তোমাকে কলিকাতায় যাইতে না দিই? নরেন্দ্র কাঁধ হইতে হাত ফেলিয়া দিয়া কইল, সরো, দেখো দেখি, আর একটু হলেই ডিকান্টারটি ভাঙিয়া ফেলিতে আর কি। করুণা কহিল, দেখো, তুমি কলিকাতায় যাইও না, পণ্ডিত মহাশয় তোমাকে যাইতে নিষেধ করেন। নরেন্দ্র কিছুই উত্তর না দিয়া শীষ দিতে দিতে চুল আঁচড়াইতে লাগিলেন। করুণা ছুটিয়া ঘর হইতে বাহির হইয়া গেল ও এক শিশি এসেন্স আনিয়া নরেন্দ্রের চাদরে খানিকটা ঢালিয়া দিল। নরেন্দ্র কলিকাতায় চলিয়া গেলেন। করুণা দু একবার বারণ করিল, কিন্তু হাঁ হুঁ না দিয়া লখনৌ ঠুংরি গাইতে গাইতে নরেন্দ্র প্রস্থান করিলেন। যতক্ষণ নরেন্দ্রকে দেখা যায় করুণা চাহিয়া রইল। নরেন্দ্র চলিয়া গেলে পরে সে বালিশে মুখ লুকাইয়া কাঁদিল। কিয়ৎক্ষণ কাঁদিয়া মনের বেগ শান্ত হইতেই চোখের জল মুছিয়া ফেলিয়া পাখিটি হাতে করিয়া লইয়া অন্তঃপুরের বাগানে মালা গাঁথিতে বসিল।
বালিকা স্বভাবত এমন প্রফুল্ল হৃদয় যে বিষাদ অধিকক্ষণ তাহার মনে তিষ্ঠিতে পারে না। হাসির লাবণ্যে তাহার বিশাল নেত্র দুটি এমন মগ্ন যে রোদনের সময়ও অশ্রুরেখা ভেদ করিয়া হাসির কিরণ জ্বলিতে থাকে। যাহা হোক, করুণার চপল ব্যবহারে পাড়ার মেয়ে মহলে বেহায়া বলিয়া তাহার বড়ই অখ্যাতি জন্মিয়াছিল। বুড়া ধারী মেয়ে অত বাড়াবাড়ি তাহাদের ভালো লাগিত না। এ সকল নিন্দার কথা করুণা বাড়ির পুরাতন দাসী ভবির কাছে সব শুনিতে পাইত, কিন্তু তাহাতে তার আইল গেল কি? সে তেমনই ছুটাছুটি করিত, সে ভবির গলা ধরিয়া তেমন করিয়াই হাসিত, সে পাখির কাছে মুখ নাড়াইয়া তেমন করিয়াই গল্প করিত। কিন্তু এই প্রফুল্ল হৃদয় একবার যদি বিষাদের আঘাতে ভাঙিয়া যায়, এই হাস্যময় অজ্ঞান শিশুর মতো চিন্তাশূন্য সরল মুখশ্রী একবার যদি দুঃখের অন্ধকারে মলিন হইয়া যায়, তবে বোধ হয় বালিকা আহত লতাটির ন্যায় জন্মের মতো ম্রিয়মাণ ও অবসন্ন হইয়া পড়ে। বর্ষার সলিল সেকে বসন্তের বায়ুবিজনে আর বোধ হয় সে মাথা তুলিতে পারে না। নরেন্দ্র অনুপের যে অর্থ পাইয়াছিলেন, তাহাতে পল্লীগ্রামে বেশ সুখে স্বাচ্ছন্দ্যে থাকিতে পারিতেন। অনুপের জীবদ্দশায় ক্ষেতের ধান, পুকুরের মাছ ও বাগানের শাকসবজি ফলমূলের দৈনিক আহার ব্যয় যৎসামান্য ছিল। ঘটা করিয়া দুর্গোৎসব সম্পন্ন হইত। নিয়মিত পূজা অর্চনা, দান ধ্যান ও অতিথ্যের ব্যয় ভিন্ন আর কোনো ব্যয়ই ছিল না। অনুপের মৃত্যুর পর অতিথিশালাটি বাবুর্চিখানা হইয়া দাঁড়াইল। ব্রাহ্মণগুলার জ্বালায় গোটা চারেক দারোয়ান রাখিতে হইল। তাহারা প্রত্যেক ভট্টাচার্যকে রীতিমতো অর্ধচন্দ্রের ব্যবস্থা করিত এবং প্রত্যেক ভট্টাচার্য বিধিমতে নরেন্দ্রকে উচ্ছিন্ন যাইবার ব্যবস্থা করিয়া যাইত। নরেন্দ্র গ্রামে নিজ ব্যয়ে একটি ডিসপেন্সারি স্থাপন করিলেন। শুনিয়াছি, নহিলে সেখানে ব্র্যান্ডি কিনিবার অন্য কোনো সুবিধা ছিল না। গভর্নমেন্টের সস্তা দোকান হইতে রায়বাহাদুরের খেলানা কিনিবার জন্য ঘোড় দৌড়ের চাঁদা পুস্তকে 1000 টাকা সই করিয়াছিলেন এবং আরও অনেক সৎকার্য করিয়াছিলেন, যাহা লইয়া অমৃতবাজারে একজন পত্রপ্রেরক ভারী ধুমধাম করিয়া এক পত্র লেখে। তাহার প্রতিবাদ ও তাহার পুনঃপ্রতিবাদের সময় অমূলক অপবাদ দেওয়া যে ভদ্রলোকের অকর্তব্য, ইহা লইয়া অনেক তর্ক বিতর্ক হয়। নরেন্দ্রকে পল্লীর লোকেরা জাতিচ্যুত করিল, কিন্তু নরেন্দ্র সেদিকে কটাক্ষপাতও করিলেন না। নরেন্দ্রের একজন সমাজ সংস্কারক বন্ধু তাহার মরাল কারেজ লইয়া সভায় তুমুল আন্দোলন করিলেন। নরেন্দ্র বাগবাজারে এক বাড়ি ভাড়া করিয়াছেন ও কাশীপুরে এক বাগান ক্রয় করিয়াছেন। একদিন বাগবাজারের বাড়িতে সকালে বসিয়া নরেন্দ্র চা খাইতেছেন। নরেন্দ্রের সকাল ও আমাদের সকালে অনেক তফাত। সেদিন শনিবারে কুঠি যাইবার সময় দেখিয়া আসিলাম নরেন্দ্রর নাক ডাকিতেছে। 2টার সময় ফিরিয়া আসিবার কালে দেখি চোখ রগড়াইতেছেন। তখনও আন্তরিক ইচ্ছা আরেক ঘুম দেন। যাহাই হোক, নরেন্দ্র চা খাইতেছেন। এমন সময় সমাজ সংস্কারক গদাধরবাবু, কবিতা কুসুম মঞ্জুরির প্রণেতা কবিবর শরৎচন্দ্রবাবু আসিয়া উপস্থিত হইলেন। প্রথম অভ্যর্থনা সমাপ্ত হইলে সকলে চেয়ারে উপবিষ্ট হইলেন। নানাবিধ কথোপকথনের পর গদাধরবাবু কহিলেন, দেখুন মশাই, আমাদের দেশের স্ত্রীলোকদের দশা বড় শোচনীয়। এই সময়ে নরেন্দ্র শোচনীয় শব্দের অর্থ জিজ্ঞাসা করিলেন। স্বরূপচন্দ্রবাবু কহিলেন, ডিপ্লোরেবল। নরেন্দ্রের পক্ষে উভয় কথাই সমান ছিল, কিন্তু নরেন্দ্র এই প্রতিশব্দটি শুনিয়া শোচনীয় শব্দের অর্থটা যেন জল বুঝিয়া গেলেন। গদাধরবাবু কহিলেন, এখন আমাদিগের উচিত তাহাদের অন্তঃপুরের প্রাচীর ভাঙিয়া দেওয়া। অমনি নরেন্দ্র গম্ভীরভাবে কহিলেন, কিন্তু এটা কত দূর হতে পারে তাই দেখা যাক। তেমন সুবিধা পাইলে অন্তঃপুরের প্রাচীর অনেক সময় ভাঙিয়া ফেলিতে ইচ্ছা করে বটে, কিন্তু পুলিশের লোকেরা তাহাতে বড়ই আপত্তি করিবে।
ভাঙিয়া ফেলা দূরে থাক, একবার আমি অন্তঃপুরের প্রাচীর লঙ্ঘন করিতে গিয়াছিলাম, ম্যাজিস্ট্রেট তাতে আমার উপর বড় সন্তুষ্ট হয় নাই। অনেক তর্কের পর গদাধর ও স্বরূপে মিলিয়া নরেন্দ্রকে বুঝাইয়া দিল যে সত্য সত্যই অন্তঃপুরের প্রাচীর ভাঙিয়া ফেলিবার প্রস্তাব হইতেছে না। তাহার তাৎপর্য এই যে স্ত্রীলোকদের অন্তঃপুর হইতে মুক্ত করিয়া দেওয়া। গদাধরবাবু কহিলেন, কত বিধবা একাদশীর যন্ত্রণায় রোদন করিতেছে, কত কুলীন পত্নী স্বামী জীবিত সত্ত্বেও বৈধব্য জ্বালা সহ্য করিতেছে। স্বরূপবাবু কহিলেন, এ বিষয়ে আমার অনেক কবিতা আছে, কাগজওয়ালারা তার বড় ভালো সমালোচনা করেছে। দেখো নরেন্দ্রবাবু, শরৎকালের জ্যোৎস্না রাতে কখনো ছাতে শুয়েছ? চাঁদ যখন ঢলো ঢলো হাসি ঢালতে ঢালতে আকাশে ভেসে যায় তখন তাকে দেখেছ? আবার সেই হাস্যময় চাঁদকে যখন ঘোর অন্ধকারে মেঘ আচ্ছন্ন করে ফেলে তখন মনের মধ্যে কেমন একটা কষ্ট উপস্থিত হয়, তা কি কখনো সহ্য করেছ? যদি তা করে থাকো তবে বলো দেখি, স্ত্রীলোকের কষ্ট দেখলে সেইরূপ কষ্ট হয় কি না? নরেন্দ্রর সম্মুখে এতগুলি প্রশ্ন একে একে খাড়া হইল। নরেন্দ্র ভাবিয়া আকুল। অনেকক্ষণ পর কহিলেন, আমার এ বিষয়ে কিছুমাত্র সন্দেহ নাই। গদাধরবাবু কহিলেন, এখন কথা হচ্ছে যে স্ত্রীলোকেদের কষ্টমোচনে আমরা যদি দৃষ্টান্ত না দেখাই তবে কে দেখাইবে? এসো আজ থেকেই এই বিষয়ে চেষ্টা করা যাক। নরেন্দ্রর তাহাতে কোনো আপত্তি ছিল না। তিনি মনে মনে কেবল ভাবিতে লাগিলেন, এখন কাহার অন্তঃপুরের প্রাচীর ভাঙিতে হইবে। গদাধরবাবু কহিলেন, স্মরণ থাকতে পারে মোহিনী নামে এক বিধবার কথা সেদিন বলেছিলুম, আমাদের প্রথম পরীক্ষা তাহার উপর দিয়েই চলুক। এ বিষয়ে যা কিছু বাধা আছে তা আলোচনা করে দেখা যাক। এমন এক একটা পোষা পাখি শৃঙ্খলমুক্ত হলেও স্বাধীনতা পেতে চায় না, তেমনি সেই বিধবাটিও স্বাধীনতার সহস্র উপায় থাকিতেও অন্তঃপুরের কারাগার হইতে মুক্ত হইতে চায় না। সুতরাং আমাদের প্রথম কর্তব্য তাহাকে স্বাধীনতার সুমিষ্ট আস্বাদ জানাইয়া দেওয়া। নরেন্দ্র কহিলেন, সকল দিক দিয়া ভাবিয়া দেখিলে এ বিষয়ে কাহারও কোনো প্রকার আপত্তি থাকিতে পারে না। সে বিধবার ভরণ পোষণ, বাসস্থান ইত্যাদি সমুদয় বন্দোবস্তের ভার নরেন্দ্র নিজ স্কন্ধে লইতে স্বীকৃত হইলেন। ক্রমে ত্রিভঙ্গচন্দ্র বিশ্বম্ভর ও জন্মেজয়বাবু আসিলেন। ক্রমে সন্ধ্যাও হইল, প্লেট আসিল, বোতল আসিল। গদাধরবাবু স্ত্রী শিক্ষা বিষয়ে অনেক বক্তৃতা দিয়া ও স্বরূপবাবু জ্যোৎস্নারাত্রির বিষয়ে নানাবিধ কবিতাময় উদাহরণ প্রয়োগ করিয়া শুইয়া পড়িলেন। ত্রিভঙ্গচন্দ্র ও বিশ্বম্ভরবাবু স্খলিত স্বরে গান জুড়িয়া দিলেন। নরেন্দ্র ও জন্মেজয় কাহাকে যে গালি দিতে লাগিলেন বুঝা গেল না। দ্বিতীয় পরিচ্ছেদ। মহেন্দ্র। মহেন্দ্র এতদিন বেশ ভালো ছিল। স্কুলে ছাত্রবৃত্তি পাইয়াছে, কলেজে এলে বিএ পাশ করিয়াছে, মেডিকেল কলেজে ৩-৪ বৎসর পড়িয়াছে, আর কিছুদিন পড়িলেই পাশ হইত। কিন্তু বিবাহ হওয়ার পর হইতেই অমন হইয়া গেল কেন? আমাদের সঙ্গে আর দেখা করিতে আসে না, আমরা গেলে ভালো করিয়া কথা কয় না। এসব তো ভালো লক্ষণ নয়। সহসা এরূপ পরিবর্তন যে কেন হইল আমরা ভিতরে ভিতরে তাহার সন্ধান লইয়াছি। মূল কথাটা এই, কন্যাকর্তাদিগের নিকট হইতে অর্থ লইয়া মহেন্দ্রের পিতা যে কন্যার সহিত পুত্রের বিবাহ দেন তাহা মহেন্দ্রের বড় মনোনীত হয় নাই। মনোনীত না হইবারই কথা বটে। তাহার নাম রজনী ছিল, বর্ণ রজনীর ন্যায় অন্ধকার। তাহার গঠনও যে কিছু উৎকৃষ্ট ছিল তাহা নয়, কিন্তু মুখ দেখিলে তাহাকে অতিশয় ভালো মানুষ বলিয়া বোধ হয়। বেচারি কখনো কাহারও কাছে আদর পায় নাই। পিত্রালয়ে অতিশয় উপেক্ষিত হইয়াছিল। বিশেষত তাহার রূপের দোষে বর পাওয়া যাইতেছে না বলিয়া
যাহার তাহার কাছে তাহাকে নিগ্রহ সহিতে হইত। কখনো কাহারও সহিত মুখ তুলিয়া কথা কহিতে সাহস করে নাই। একদিন আয়না খুলিয়া কপালে টিপ পড়িতেছিল বলিয়া কত লোকে কত রকম ঠাট্টা বিদ্রূপ করিয়াছিল। সে অবধি উপহাসের ভয়ে বেচারি কখনো আয়নাও খুলে নাই, কখনো বেশভূষাও করে নাই। স্বামী আলয়ে আসিল, সেখানে স্বামীর নিকট হইতে এক মুহূর্তের নিমিত্ত আদর পাইল না। বিবাহরাত্রের পর দিন হইতে মহেন্দ্র তাহার কাছে শুইত না। এদিকে মহেন্দ্র এমন বিদ্বান, এমন মৃদু স্বভাব, এমন সৎবন্ধু ছিল, এমন আমোদদায়ক সহচর ছিল, এমন সহৃদয় লোক ছিল যে সেও সকলকে ভালোবাসিত, তাহাকেও সকলে ভালোবাসিত। রজনীর কপাল দোষে সে মহেন্দ্র বিগড়াইয়া গেল। মহেন্দ্র পিতাকে কখনো অভক্তি করে নাই, কিন্তু বিবাহের পর দিনেই পিতাকে যাহা বলিবার নয় তাহাই বলিয়া তিরস্কার করিয়াছে। পিতা ভাবিলেন তাহারই বুঝিবার ভুল। কলেজে পড়িলেই ছেলেরা যে অবাধ্য হইয়া যাইবে, ইহা তো কথাই আছে। রজনীর সমুদয় বৃত্তান্ত শুনিয়া আমার অতিশয় কষ্ট হইয়াছিল। আমি মহেন্দ্রকে গিয়া বুঝাইলাম। আমি বলিলাম, রজনীর ইহাতে কি দোষ আছে? তাহার কুরূপের জন্য সে কিছু দোষী নহে। দ্বিতীয়ত, তাহার বিবাহের জন্য তোমার পিতাই দোষী। তবে বিনা অপরাধে বেচারিকে কেন কষ্ট দাও? মহেন্দ্র কিছুই বুঝিল না, বা আমাকেও বুঝাইল না। কেবল বলিল, তাহার অবস্থায় যদি পড়িতাম তবে আমিও ঐরূপ ব্যবহার করিতাম। এ কথা যে মহেন্দ্র অতি ভুল বুঝিয়াছিল তাহা বুঝাইবার কোনো প্রয়োজন নাই, কারণ আমার সহিত গল্পের অতি অল্পই সম্বন্ধ আছে। এ সময়ে মহেন্দ্রর কলেজ ছাড়িয়া দেওয়াটা ভালো হয় নাই। পোড়ো জমিতে কাঁটা গাছ জন্মায়, অব্যবহৃত লৌহে মরিচা পড়ে। মহেন্দ্র এমন অবস্থায় কাজকর্ম ছাড়িয়া বসিয়া থাকিলে অনেক কুফল ঘটিবার সম্ভাবনা। আমি আপনি মহেন্দ্রের কাছে গেলাম, সকল কথা বুঝাইয়া বলিলাম। মহেন্দ্র বিরক্ত হইল। আমি আস্তে আস্তে চলিয়া আসিলাম। একটা কিছু আমোদ নহিলে কি মানুষ বাঁচিতে পারে? মহেন্দ্র যেরূপ কৃতবিদ্য, লেখাপড়ায় সে তো অনেক আমোদ পাইতে পারে, কিন্তু পরীক্ষা দিয়া দিয়া বইগুলার ওপর মহেন্দ্রের এমন একটা অরুচি জন্মিয়াছে যে কলেজ হইতে টাটকা বাহির হইয়াই আরেকটা কিছু নতুন আমোদ পাইলেই তাহার পক্ষে ভালো হইত। মহেন্দ্র এখন একটু আদ্র করিয়া সেরি খায়, কিন্তু তাহাতে কি হানি হইল? কিন্তু হল বই কি? মহেন্দ্র তাহা বুঝিত। এক একবার বড় ভয় হইত, এক একবার অনুতাপ করিত, এক একবার প্রতিজ্ঞা করিত, আবার এক একদিন খাইয়াও ফেলিত এবং খাইবার পক্ষে নানাবিধ যুক্তিও ঠিক করিত। ক্রমে ক্রমে মহেন্দ্র অধোগতির গহ্বরে এক এক সোপান করিয়া নাবিতে লাগিলেন। মদ্যটা মহেন্দ্রের এখন খুব অভ্যস্ত হইয়াছে। আমি কখনো জানিতাম না এমন সকল সামান্য বিষয় হইতে এমন গুরুতর ব্যাপার ঘটিতে পারে। আমি স্বপ্নেও ভাবি নাই যে সেই ভালো মানুষ মহেন্দ্র স্কুলে যে ধীরে ধীরে কথা কহিত, মৃদু মৃদু হাসিত, অতি সন্তর্পণে চলাফেরা করিত, সে আজ মাতাল হইয়া অমন যা তা বকিতে থাকিবে, সে এমন বৃদ্ধ পিতার মুখের উপর উত্তর প্রত্যুত্তর করিবে। সর্বাপেক্ষা অসম্ভব মনে করিতাম যে ছেলেবেলা আমার সঙ্গে মহেন্দ্রের এত ভাব ছিল, সে আজ আমাকে দেখিলেই বিরক্ত হইবে, আমাকে দেখিলেই ভয় করিবে যে ওই বুঝি আবার লেকচার দিতে আসিয়াছি। কিন্তু আমি আর তাহাকে কিছু বুঝাইতে যাইতাম না। কাজ কি? কথা মানিবে না যখন, কেবল বিরক্ত হইবে মাত্র, তখন তাহাকে বুঝাইয়া আর কি করিব? কিন্তু তাহাও বলি, মহেন্দ্র হাজার মাতাল হোক, তাহার অন্য কোনো দোষ ছিল না। আপনার ঘরে বসিয়াই মাতাল হইত, কখনো ঘরের বাহির হইত না। কিন্তু অল্প দিন হইল মহেন্দ্রের চাকর শম্ভু আসিয়া আমাকে কহিল যে, বাবু বিকাল হইলে বাহির হইয়া যান আর অনেক রাত্রি হইলে বাড়ি ফিরিয়া আসেন।
এই কথা শুনিয়া আমার বড় কষ্ট হইল। খোঁজ লইলাম, দেখিলাম দুঃস্ব কিছু নয়। মহেন্দ্র তাহাদের বাগানের ঘাটে বসিয়া থাকে, কিন্তু তাহার কারণ কি এখনো তো বিশেষ কিছু সন্ধান পাই নাই। সংস্কারক মহাশয় যে বিধবা মোহিনীর কথা বলিতেছিলেন, সে মহেন্দ্রের বাড়ির পাশেই থাকিত। মহেন্দ্রের বাড়িও আসিত। মহেন্দ্র রোগ বিপদে সাহায্য করিতে তাহাদের বাড়ি যাইত। মোহিনীকে দেখিতে বেশ ভালো ছিল। কেমন উজ্জ্বল চক্ষু, কেমন প্রফুল্ল ওষ্ঠাধর, সমস্ত মুখের মধ্যে কেমন একটি মিষ্টি ভাব ছিল, তাহা বলিবার নয়। যাহা হোক, মোহিনীকে স্বাধীনতার আলোকে আনিবার জন্য নানাবিধ ষড়যন্ত্র চলিতেছে। মোহিনীকে একাদশী করিতে হয়, মোহিনী মাছ খাইতে পায় না। মোহিনীর প্রতি সমাজের এই সকল অন্যায় অত্যাচার দেখিয়া গদাধরবাবু অত্যন্ত কাতর আছেন। স্বরূপবাবু মোহিনীর উদ্দেশ্যে নানা সংবাদপত্রে ও মাসিক পত্রিকায় নানাবিধ প্রেমের কবিতা লিখিয়া ফেলেন। তাহার মধ্যে আমাদের বাংলা সমাজকে ও দেশাচারকে অনেক গালি দিলেন ও অবশেষে সমস্ত মানবজাতির উপর বিষম ক্রোধ প্রকাশ করিলেন। তিনি নিজে বড় বিষণ্ণ হইয়া গেলেন ও সমস্ত দিনরাত্রি অনেক নিঃশ্বাস ফেলিতে লাগিলেন। নরেন্দ্রের কাশীপুরস্থ বাগানের পাশেই মোহিনীর বাড়ি। যে ঘাটে মোহিনী জল আনিতে যাইত, নরেন্দ্র সেখানে দিন কতক আনাগোনা করিতে লাগিলেন। এই সকল দেখিয়া মোহিনী বড় ভালো বুঝিল না। সে আর সে ঘাটে জল আনিতে যাইত না। সে তখন হইতে মহেন্দ্রের বাগানের ঘাটে জল তুলিতে ও স্নান করিতে যাইত। তৃতীয় পরিচ্ছেদ, মোহিনীর ও মহেন্দ্রের মনের কথা। এমন করিলে পারিয়া উঠা যায় না। মহেন্দ্রের বাড়ি ছাড়িয়া দিলাম। ভাবিলাম দূর হোক গে, ওদিকে আর মন দিব না। মহেন্দ্র আমাদের বাড়িতে আসিলে আমি রান্নাঘরে গিয়া লুকাইতাম, কিন্তু আজকাল মহেন্দ্র আবার ঘাটে গিয়া বসিয়া থাকে। কি দায়েই পড়িলাম! তাহার জন্য জল আনা বন্ধ হইবে নাকি? আচ্ছা, না হয় ঘাটেই বসিয়া থাকিল, কিন্তু অমন করিয়া তাকাইয়া থাকে কেন? লোকে কি বলিবে? আমার বড় লজ্জা করে। মনে করি ঘাটে আর যাইব না। কিন্তু না যাইয়া কি করি? আর কেনই বা না যাইব? সত্য কথা বলিতেছি, মহেন্দ্রকে দেখিলে আমার নানান ভাবনা আইসে, কিন্তু সেসব ভাবনা ভুলিতেও ইচ্ছা করে না। বিকেলবেলা একবার যদি মহেন্দ্রকে দেখিতে পাই, তাহাতে হানি কি? হানি হয় হোক গে, আমি তো না দেখিয়া বাঁচি না। কিন্তু মহেন্দ্রকে জানিতে দিব না যে তাহাকে ভালোবাসি। তাহা হইলে সে আমার প্রতি যাহা খুশি তাহাই করিবে। আর এ সকল ভালোবাসাবাসির কথা রাষ্ট্র হওয়াও কিছু নয়। এই তো গেল মোহিনীর মনের কথা। মহেন্দ্র ভাবে, আমি তো রোজ ঘাটে বসিয়া থাকি, কিন্তু মোহিনী তো একদিনও আমার দিকে ফিরিয়া চায় না। আমি যেদিকে থাকি সেদিক দিয়েও যায় না। আমাকে দেখিলে শশব্যস্তে ঘোমটা টানিয়া দেয়। পথে আমাকে দেখিলে প্রান্তভাগে সরিয়া যায়। মোহিনীর বাড়িতে গেলে কোথায় পালাইয়া যায়। এমন করিলে বড় কষ্ট হয়। আগে জানিতাম মোহিনী আমাকে ভালোবাসে, ভালো না বাসুক যত্ন করে, কিন্তু আজকাল অমন করে কেন? এ কথা মোহিনীকে জিজ্ঞাসা করিতে হইবে। জিজ্ঞাসা করিতে কি দোষ আছে? মোহিনীকে তো আমি কত কথা জিজ্ঞাসা করিয়াছি। মোহিনীর বাড়ির সকলে আমাকে এত ভালোবাসে যে মোহিনীর সহিত কথাবার্তা কহিলে কেহ তো কিছু মনে করে না। একদিন বিকালে মোহিনী জল তুলিতে আসিল। মহেন্দ্র যেমন ঘাটে বসিয়া থাকিত তেমনি বসিয়া আছে। বাগানে আর কেহ লোক নাই। মোহিনী জল তুলিয়া চলিয়া যায়। মহেন্দ্র কম্পিত স্বরে ধীরে ধীরে ডাকিল, মোহিনী। মোহিনী যেন শুনিতে পাইল না, চলিয়া গেল। মহেন্দ্র ফিরিয়া আর ডাকিতে সাহস করিল না।
আরেকদিন মোহিনী বাড়ি ফিরিয়া যাইতেছে। মহেন্দ্র সম্মুখে গিয়া দাঁড়াইলেন। মোহিনী তাড়াতাড়ি ঘোমটা টানিয়া দিল। মহেন্দ্র ধীরে ধীরে ঘরমাক্ত ললাট হইয়া কত কথা কহিল, কত কথা বাঁধিয়া গেল। কোনো কথাই ভালো করিয়া বুঝাইয়া বলিতে পারিল না। মোহিনী শশব্যস্তে কহিল, সরিয়া যান, আমি জল লইয়া যাইতেছি। সেই দিন মহেন্দ্র বাড়ি গিয়াই একটা কি সামান্য কথা লইয়া পিতার সহিত ঝগড়া করিল। নির্দোষী রজনীকে অকারণে অনেকক্ষণ ধরিয়া তিরস্কার করিল। শম্ভু চাকরটাকে 2-3 বার মারিতে উদ্যত হইল ও মদের মাত্রা আরো খানিকটা বাড়াইল। কিছুদিনের মধ্যে গদাধরের সহিত মহেন্দ্রের আলাপ হইল। তাহার দিন 4 পরে স্বরূপবাবুর সহিত সখ্যতা জন্মিল। তাহার সপ্তাহখানেক পরে নরেন্দ্রের সহিত পরিচয় হইল ও মাসেকের মধ্যে মহেন্দ্র নরেন্দ্রের সভায় সন্ধ্যাগমে নিত্য অতিথিরূপে হাজির হইতে লাগিল। চতুর্থ পরিচ্ছেদ। পণ্ডিত মহাশয়ের দ্বিতীয় পক্ষের বিবাহ। পূর্বে রঘুনাথ সার্বভৌম মহাশয়ের একটি টোল ছিল। অর্থাভাবে অল্পদিনেই টোলটি উঠিয়া যায়। গ্রামের বর্ধিষ্ণু জমিদার অনুপ কুমার যে পাঠশালা স্থাপন করেন, অল্প বেতনে তিনি তাহার গুরু মহাশয়ের পদে নিযুক্ত হন। কিন্তু গুরু মহাশয়ের পদে আসীন হইয়া তাহার শান্ত প্রকৃতির কিছুমাত্র বৈলক্ষণ হয় নাই। পণ্ডিত মহাশয় বলিতেন, তাহার বয়স সবে 40 বৎসর। এই প্রমাণের উপর নির্ভর করিয়া শপথ করিয়া বলা যায়, তাহার বয়স 48 বৎসরের ন্যূন নয়। সাধারণ পণ্ডিতদের সহিত তাহার আর কোনো বিষয়ে মিল ছিল না। তিনি খুব টসটসে রসিক পুরুষ ছিলেন না, বা খটখটে ঘটপট বাগিশ ছিলেন না। দলাদলির চক্রান্ত করিতেন না, শাস্ত্রের বিচার লইয়া বিবাদে লিপ্ত থাকিতেন না, বিদায় আদায়ের কোনো আশাই রাখিতেন না। কেবল মিল ছিল প্রশস্ত উদরটিতে, নস্যের ডিবাটিতে, ক্ষুদ্র টিকিটিতে ও শ্বশ্রুবিহীন মুখে। পাঠশালার বালকেরা প্রায় 24 ঘণ্টা তাহার বাড়িতেই পড়িয়া থাকিত। এই বালকদের জন্য তাহার অনেক সন্দেশ খরচ হইত। সন্দেশের লোভ পাইয়া বালকেরা ছিনা জোঁকের মতো তাহার বাড়ির মাটি কামড়াইয়া পড়িয়া থাকিত। পণ্ডিত মশাই বড়ই ভালো মানুষ ছিলেন এবং দুষ্ট বালকেরা তাহার উপর বড়ই অত্যাচার করিত। পণ্ডিত মহাশয়ের নিদ্রাটি এমন অভ্যস্ত ছিল যে তিনি শুইলেই ঘুমাইতেন, বসিলেই ঢুলিতেন ও দাঁড়াইলেই হাই তুলিতেন। এই সুবিধা পাইয়া বালকেরা তাহার নস্যের ডিবা, চটি জুতা ও চশমার ঠুঙিটি চুরি করিয়া লইত। একে তো পণ্ডিত মহাশয় অতিশয় আলগা লোক, তাহাতে পাঠশালার দুষ্ট বালকেরা তাহার বাটিতে কিছুমাত্র শৃঙ্খলা রাখিত না। পাঠশালায় যাইবার সময় কোনো মতে তাহার চটি জুতো খুঁজিয়া পাইতেন না, অবশেষে শূন্য পদেই যাইতেন। একদিন সকালে উঠিয়া দৈবাত দেখিতে পাইলেন, তাহার শয়ন গৃহে বোলতায় চাক করিয়াছে। ভয়ে বিব্রত হইয়া সেই ঘর পরিত্যাগ করিলেন। সে ঘরে 3 পরিবার বোলতায় 3টি চাক বাঁধিল, ইঁদুরে গর্ত করিল, মাকড়সা প্রাসাদ নির্মাণ করিল এবং লক্ষ লক্ষ ক্ষুদ্র পিপিলিকা সার বাঁধিয়া গৃহময় রাজপথ বসাইয়া দিল। বালির পক্ষে ঋষ্যমুখ পর্বত যেরূপ, পণ্ডিত মহাশয়ের পক্ষে এই ঘরটি সেরূপ হইয়া পড়িয়াছিল। পাঠশালায় গমনে অনিচ্ছুক কোনো বালক যদি সেই গৃহে লুকাইত, তবে আর পণ্ডিত মহাশয় তাকে ধরিতে পারিত না। গৃহের এইরূপ আলগা অবস্থা দেখিয়া পণ্ডিত মহাশয় অনেক দিন হইতে একটি গৃহিণীর চিন্তায় আছেন। পূর্বকার গৃহিণীটি বড় প্রচণ্ড স্ত্রীলোক ছিলেন।
নিরীহ প্রকৃতি সার্বভৌম মহাশয় দিল্লীশ্বরের ন্যায় তাহার আজ্ঞা পালন করিতেন। স্ত্রী নিকটে থাকিলে অন্য স্ত্রীলোক দেখিয়া চক্ষু মুদিয়া থাকিতেন। একবার একটি অষ্টমবর্ষীয়া বালিকার দিকে চাহিয়াছিলেন বলিয়া তাহার পত্নী সেই বালিকাটির মৃত পিতৃপিতামহ প্রপিতামহের নাম উল্লেখ করিয়া যথেষ্ট গালি বর্ষণ করেন। বালিকাটির মৃত পিতৃপিতামহ প্রপিতামহের নাম উল্লেখ করিয়া যথেষ্ট গালি বর্ষণ করেন ও সার্বভৌম মহাশয়ের মুখের নিকট হাত নাড়াইয়া উচ্চস্বরে বলিলেন, তুমি মরো, তুমি মরো, তুমি মরো। পণ্ডিত মহাশয় মরণকে বড় ভয় করিতেন। মরণের কথা শুনিয়া তাহার বুক ধরাস ধরাস করিতে লাগিল। স্ত্রীর মৃত্যুর পর দৈনিক গালি না পাইয়া অভ্যাস দোষে দিনকতক বড় কষ্ট অনুভব করিতেন। যাহা হোক, অনেক কারণে পণ্ডিত মহাশয় বিবাহের চেষ্টায় আছেন। পণ্ডিত মহাশয়ের একটা কেমন অভ্যাস ছিল যে তিনি সহস্র মিষ্টান্নের লোভ পাইলেও কাহারও বিবাহ সভায় উপস্থিত থাকিতেন না। কাহারও বিবাহের সংবাদ শুনিলে সমস্ত দিন মন খারাপ হইয়া থাকিত। পণ্ডিত মহাশয়ের এক ভট্টাচার্য বন্ধু ছিলেন। তাহার মনে ধারণা ছিল যে তিনি বড়ই রসিক। যে ব্যক্তি তাহার কথা শুনিয়া না হাসিত তাহার উপর তিনি আন্তরিক চটিয়া যাইতেন। এই রসিক বন্ধু মাঝে মাঝে আসিয়া ভট্টাচার্যীয় ভঙ্গি ও স্বরে সার্বভৌম মহাশয়কে কহিতেন, ওহে ভায়া, শাস্ত্রে আছে যাবন্য বিন্দতে জায়াং তাবদর্ধ ভবেত পুমান জন্য বাল্যৈ পরিবৃত্ত শ্মশানমিব তদ্গৃহম। কিন্তু তোমাতে তদ্বৈপরীত্যই লক্ষিত হচ্ছে। কারণ কিনা যখন তোমার ব্রাহ্মণী বিদ্যমান ছিলেন তখন তুমি ভয়ে আশঙ্কায় অর্ধেক হয়ে গিয়েছিলে। স্ত্রী বিয়োগের পর আবার দেখতে দেখতে শরীর দ্বিগুণ হয়ে উঠল। অপরন্তু শাস্ত্রে যে লিখছে বালকের দ্বারা পরিবৃত্ত না হইলে গৃহ শ্মশান সমান হয়, কিন্তু বালক কর্তৃক পরিবৃত হওয়া প্রযুক্তই তোমার গৃহ শ্মশান সমান হয়েছে। এই বলিয়া সমীপস্থ সকলকে চোখ টিপিতেন ও সকলে উচ্চস্বরে হাসিলে পর তিনি সন্তোষের সহিত মুহুর্মুহু নষ্ট লইতেন। ওপারের একটি মেয়ের সঙ্গে সার্বভৌম মহাশয়ের সম্বন্ধ হইয়াছে। এ কয়দিন পণ্ডিত মহাশয় বড় মনের স্ফূর্তিতে আছেন। পাঠশালার ছুটি হইয়াছে। আজ পাত্র দেখিতে আসিবে। পাড়ার কোনো দুষ্ট লোকের পরামর্শ শুনিয়া পণ্ডিত মহাশয় নরেন্দ্রের নিকট হইতে একজোড়া ফুল মোজা, জরির মোজা ও পাগড়ি চাহিয়া আনিলেন। পাড়ার দুষ্ট লোকেরা এই সকল বেশ পরাইয়া তাহাকে সং সাজাইয়া দিল। ক্ষুদ্র পরিসর পাগড়িটি পণ্ডিত মহাশয়ের বিশাল মস্তকের টিকির অংশটুকু অধিকার করিয়া রহিল মাত্র। 4-5টা বোতাম ছিঁড়িয়া কষ্টে সৃষ্টে পণ্ডিত মহাশয়ের উদরের বেড়ে চাপকান কুলাইল। অনেকক্ষণ পর বেশভূষা সমাপ্ত হইলে পর সার্বভৌম মহাশয় দর্পণে একবার মুখ দেখিলেন। জরির পোশাকের চাকচিক্য দেখিয়া তাহার মন বড় তৃপ্ত হইল। কিন্তু সেই ঢলঢলে জুতো পরিয়া 8-7 চাপকান গায়ে দিয়া চলিতেও পারেন না, নড়িতেও পারেন না। জড় ভরতের মতো এক স্থানে বসিয়াই রহিলেন। মাথা একটু নিচু করিলেই মনে হইতেছে পাগড়ি বুঝি খসিয়া পড়িবে। ঘাড় বেদন হইয়া উঠিল, তথাপি যথাসাধ্য মাথা উঁচু করিয়া রাখিলেন। ঘণ্টাখানেক এইরূপ বেশে থাকিয়া তাহার মাথা ধরিয়া উঠিল, মুখ শুকাইয়া গেল, অনর্গল ঘর্ম প্রবাহিত হইতে লাগিল, প্রাণ কণ্ঠাগত হইল। পল্লীর ভদ্রলোকেরা আসিয়া অনেক বুঝাইয়া সুঝাইয়া তাহার বেশ পরিবর্তন করাইল। ভট্টাচার্য মহাশয় তাহার অব্যবস্থিত গৃহ পরিষ্কৃত ও সজ্জিত করিবার নিমিত্ত নানা খোসামত করিয়া নিধিরাম ভট্টকে আহ্বান করিয়াছেন। এই নিধিরামের উপর পণ্ডিত মহাশয়ের অতিরিক্ত ভক্তি ছিল। তিনি বলিতেন, গারস্থ ব্যাপার সুচারুরূপে সম্পন্ন করিতে নিধি তাহার পুরাতন গৃহিণীর সমান। মোকদ্দমার নানাবিধ জটিল তর্কে সে স্বয়ং ম্যাজিস্ট্রেট সাহেবকেও ঘোল পান করাইতে পারে।
এবং সকল বিষয়ের সংবাদ রাখিতে ও চতুরতাপূর্বক সকল কাজ সম্পন্ন করিতে সে কলেজের ছেলেদের সমানই হোক বা কিছু কমই হোক। চতুরতাভিমানী লোকেরা আপন অভাব লইয়া গর্ব করিয়া থাকে। যে ব্যক্তি গার্হস্থ্য ব্যবস্থার চতুরতা জানাইতে চায় সে আপনার দরিদ্র লইয়া গর্ব করে, অর্থাৎ অর্থের অভাব সত্ত্বেও কেমন সুচারুরূপে সংসারে শৃঙ্খলা সম্পাদন করিতেছি। নিধি তাহার মূর্খতা লইয়া গর্ব করিতেন। গল্পবাগীশ লোকমাত্রেই পণ্ডিত মহাশয়ের প্রতি বড়ই আকুল, বড় অনুকূল, কারণ নীরবে সকল প্রকারের গল্প শুনিয়া যাইতে ও বিশ্বাস করিতে পল্লীতে পণ্ডিত মহাশয়ের মতো আর কেহই ছিল না। এই গুণে বশীভূত হইয়া নিধি মাসের মধ্যে প্রায় 200 বার করিয়া তাহার এক বিবাহের গল্প শুনাইতেন। গল্পের ডালপালা ছাঁটিয়া ছুটিয়া দিলে সারমর্ম এই রূপ দাঁড়ায়: নিধিরাম ভট্ট বর্ণ পরিচয় পর্যন্ত শিখিয়াই লেখাপড়ায় দাঁড়ি দিয়াছিলেন, কিন্তু চালাকির জোরে বিদ্যার অভাব পূরণ করিতেন। নিধির বিবাহ করিবার ইচ্ছা হইয়াছে, কিন্তু এমন শ্বশুর পৃথিবীতে নাই যে নিধির মতো গোমূর্খকে জানিয়া শুনিয়া কন্যা সম্প্রদান করে। অনেক কৌশলে ও পরিশ্রমে পাত্রী স্থির হইল। আজ জামাতাকে পরীক্ষা করিতে আসিয়াছে। অদ্বিতীয় চতুর নিধি দাদার সহিত পরামর্শ করিয়া একটি পালকি আনাইল এবং চাপকান ও সামলা পরিয়া গুটিকত কাগজের তাড়া হাতে করিয়া কন্যাকর্তাদিগের সম্মুখেই পালকিতে চড়িলেন। দাদা কহিলেন, ও নিধি, আজ যে তোমাকে দেখতে এসেছেন। নিধি কহিলেন, না দাদা, আজ সাহেব সকাল সকাল আসবে, ঢের কাজ, ঢের লেখাপড়া আছে, আজ আর হচ্ছে না। কন্যাকর্তারা জানিয়া গেল যে নিধি কাজকর্ম করে, লেখাপড়াও জানে। তাহার পরদিনেই বিবাহ হইয়া গেল। নিধি ইহার মধ্যে একটি কথা চাপিয়া যায়, আমরা সেটি সন্ধান পাইয়াছি। পাড়ার একটি এন্ট্রেন্স ক্লাসের ছাত্র তাহাকে বলিয়া দিয়াছিল যে যদি তোমাকে জিজ্ঞাসা করে কোন কলেজে পড়ো, তবে বলিও বিশপস কলেজে। দৈবক্রমে বিবাহ সভায় ওই প্রশ্ন করায় নিধি গম্ভীরভাবে উত্তর দিয়াছিল বিষাক্ত কলেজে। ভাগ্যে কন্যাকর্তারা নিধির মূর্খতাকে রসিকতা মনে করে, তাই সে যাত্রায় সে মানে মানে রক্ষা পায়। নিধি আসিয়াই মহা গোলযোগ বাঁধাইয়া দিলেন। ওরে তা, এ ঘরে একবার, ও ঘরে একবার, এটা উল্টাইয়া ওটা পাল্টাইয়া, দুই একটি বাসন ভাঙিয়া, দুই একটা পুঁথি ছিঁড়িয়া পাড়া শুদ্ধ তোলপাড় করিয়া তুলিলেন। কোনো কাজই করিতেছেন না, অথচ মহা গোল, মহা ব্যস্ত। চটি জুতো চট চট করিয়া এ ঘর ও ঘর, এ বাড়ি ও বাড়ি, এ পাড়া ও পাড়া করিতেছেন, কোনোখানেই দাঁড়াইতেছেন না। ঊর্ধ্বশ্বাসে ইহাকে দুই একটি, উহাকে দুই একটি কথা বলিয়াই আবার শট শট করিয়া গুরু মহাশয়ের বাড়ি প্রবেশ করিতেছেন। ফলটা এই সন্ধ্যার সময় গিয়া দেখিব। সার্বভৌম মহাশয়ের বাড়ি যে কে সেই, তবে পূর্বে একদিনে যাহা পরিষ্কৃত হইত, এখন 1 সপ্তাহেও তাহা হইবে না। যাহা হোক, গৃহ পরিষ্কার করিতে গিয়া একটি গুরুতর ব্যাপার ঘটিয়াছিল। ঝাঁটার আঘাতে লোকজনের কোলাহলে 3 ঘর বলতা বিদ্রোহী হইয়া উঠিল। নিধিরামের নাক মুখ ফুলিয়া উঠিল। চটি জুতো ফেলিয়া, টিকি উড়াইয়া, কোঁচার কাপড়ে পা জড়াইতে জড়াইতে, চৌকাটে হুচুট খাইতে খাইতে পণ্ডিত মশাইকে গালি দিতে দিতে গৃহ পরিত্যাগ করিলেন। 1 সপ্তাহ ধরিয়া বাড়ির ঘরে ঘরে বিশৃঙ্খল বলতার দল উড়িয়া বেড়াইত। বেচারি পণ্ডিত মহাশয় 10 দিন আর অবিরত গৃহে বলতার ভয়ে প্রবেশ করেন নাই। প্রতিবাসীর বাটিতে আশ্রয় লইয়াছিলেন। পরে গৃহে ফিরিয়া আসিলেন ও যাইবার সময় ঘটি, ঘড়া ইত্যাদি যে সকল দ্রব্য বাড়িতে দেখিয়া গিয়াছিলেন, আসিবার সময় তাহা আর দেখিতে পাইলেন না। অদ্য বিবাহ হইবে। পণ্ডিত মহাশয় কাল সমস্ত রাত স্বপ্ন দেখিয়াছেন। বহুকালের পুরানো
সেই ঝাঁটা গাছটি স্বপ্নে দেখিতে পাইয়াছিলেন। এটি তাহার শুভ লক্ষণ বলিয়া মনে হইল। হাসিতে হাসিতে প্রত্যুষেই শয্যা হইতে গোত্রোত্থান করিয়াছেন। চেলির জোর পড়িয়া চন্দন চর্চিত কলেবরে ভাবে ভোর হইয়া বসিয়া আছেন। থাকিয়া থাকিয়া সহসা পণ্ডিত মহাশয়ের মনে একটি দুর্ভাবনার উদয় হল। তিনি ভাবিতে লাগিলেন, সকলই তো হল, এখন নৌকায় উঠিবেন কি করে? অনেকক্ষণ ধরিয়া ভাবিতে লাগিলেন। ২০-২২ ছিলিম তাম্রকূট ভস্য হইলে ও ২-১ দিব্য নস্য ফুরাইয়া গেলে পরে একটা সদুপায় নির্ধারিত হইল। তিনি ঠিক করিলেন যে নিধিরামকে সঙ্গে লইবেন। তাহার বিশ্বাস ছিল, নিধিরাম সঙ্গে থাকিলে নৌকা ডুবিবার কোনো সম্ভাবনাই নাই। নিধির অন্বেষণে চলিলেন। সেদিনকার দুর্ঘটনার পরে নিধি আর পণ্ডিত মহাশয়ের বাড়িমুখ হইব না বলিয়া স্থির করিয়াছিল। অনেক খোসামদে স্বীকৃত হইল। এইবার নৌকায় উঠিতে হইবে। সার্বভৌম মহাশয় তীরে দাঁড়াইয়া নস্য লইতে লাগিলেন। আমাদের নিধিরামও নৌকাকে বড় কম ভয় করিতেন না। যদি কন্যাকর্তাদের বাড়িতে আহারের প্রলোভন না থাকিত, তাহা হইলে প্রাণান্তেও নৌকায় উঠিতেন না। অনেক কষ্টে ৫-৬ জন মাঝিতে ধরাধরি করিয়া তাহাদিগকে কোনো ক্রমে তো নৌকায় তুলিল। নৌকা ছাড়িয়া দিল। নৌকা যতই নড়ে চড়ে পণ্ডিত মহাশয় ততই ছটফট করেন। পণ্ডিত মহাশয় যতই ছটফট করেন, নৌকা ততই টলমল করে। মহাহাঙ্গাম। মাঝিরা বিব্রত। পণ্ডিত মহাশয় চিৎকার করিতে আরম্ভ করিলেন ও মাঝিদিগকে বিশেষ করিয়া অনুরোধ করিলেন যে যদি পাড়ি দিতে হইল তবে যেন ধার দিয়া দেওয়া হয়। নিধিরামের মুখে কথাটি নাই। তিনি এমন অবস্থায় আছেন যে একটু বাতাস উঠিলে বা একটু মেঘ দেখা দিলেই নৌকার মাস্তুলটা লইয়া জলে ঝাঁপাইয়া পড়িবেন। পণ্ডিত মহাশয় আকুলভাবে নিধির মুখের দিকে চাহিয়া আছেন। ২-১টি জায়গায় তরঙ্গ বেগে নৌকা একটু টলমল করিল। নিধি লাফাইয়া উঠিল। পণ্ডিত মহাশয় নিধিকে জড়াইয়া ধরিলেন। তখনও তাহার বিশ্বাস ছিল, নিধিকে আশ্রয় করিয়া থাকিলে প্রাণহানির কোনো সম্ভাবনা নাই। নিধি সার্বভৌম মহাশয়ের বাহুপাশ ছাড়াইবার জন্য যথাসাধ্য চেষ্টা করিতে লাগিলেন। পণ্ডিত মহাশয় ততই প্রাণপণে আঁটিয়া ধরিতে লাগিলেন। শীর্ণকায় নিধি দারুণ নিষ্পেষণে রুদ্ধশ্বাস হইয়া যায় আর কি। রোষে বিরক্তিতে যন্ত্রণায় চিৎকার করিতে লাগিল। এইরূপ গোলযোগ করিতে করিতে নৌকা তীরে লাগিল। মাঝিরা এরূপ নৌকা যাত্রা আর কখনো দেখে নাই। তাহারা হাঁপ ছাড়িয়া বাঁচিল। কণ্ঠাগত প্রাণ নিধি নিঃশ্বাস লইয়া বাঁচিলেন। পণ্ডিত মহাশয় ১ ঘটি জল খাইয়া বাঁচিলেন। বিবাহের সন্ধ্যা উপস্থিত। পণ্ডিত মহাশয় টিকিযুক্ত শিরে টোপর পরিয়া গদির উপর বসিয়া আছেন। অনাহারে, নৌকার পরিশ্রমে ও অভ্যাস দোষে দারুণ ঢুলিতেছেন। মাথার উপর হইতে মাঝে মাঝে টোপর খসিয়া পড়িতেছে। পার্শ্ববর্তী নিধি মাঝে মাঝে এক একটি গুঁতা মারিতেছে। সে এমন গুঁতা যে তাহাতে মৃত ব্যক্তিরও চৈতন্য হয়। সেই গুঁতা খাইয়া পণ্ডিত মহাশয় আবার ধরফড়িয়া উঠিতেছেন ও শিরচ্যুত টোপরটি মাথায় পড়িয়া মাথা চুলকাইতে চুলকাইতে চারিদিক অবলোকন করিতেছেন। সভাময় চোখ টেপাটেপি করিয়া হাসি চলিতেছে। লগ্ন উপস্থিত হইল। বিবাহের অনুষ্ঠান আরম্ভ হইল। পণ্ডিত মহাশয় দেখিলেন পুরোহিতটি তাহারই টোল আউট শিষ্য। শিষ্য মহা লজ্জায় পড়িয়া গেল। পণ্ডিত মহাশয় কানে কানে কহিলেন, তাহাতে আর লজ্জা কি, এবং লজ্জা করিবার যে কোনো প্রয়োজন নাই একথা তিনি স্কন্ধ ও কল্কি পুরাণ হইতে উদাহরণ প্রয়োগ করিয়া প্রমাণ করিলেন। সার্বভৌম মহাশয় বিবাহ আসনে উপবিষ্ট হইলেন। পুরোহিত মন্ত্র বলিবার সময় একটা ভুল করিল। সংস্কৃতে ভুল পণ্ডিত মহাশয়ের সহ্য হইল না। অমনি মুগ্ধবোধ ও পানিনি হইতে গণ্ডা আষ্টেক সূত্র আওড়াইয়া ও তাহা ব্যাখ্যা করিয়া পুরোহিতের ভ্রম সংশোধন করিয়া দিলেন। পুরোহিত
অপ্রস্তুত হইয়া ও ভ্যাবাচাকা খাইয়া আরও কতকগুলি ভুল করিল। পণ্ডিত মহাশয় দেখিলেন যে তিনি টোলে তাহাকে যাহা শিখাইয়াছিলেন পুরোহিত বাবাজি চালকলার সহিত তাহা নিঃশেষে হজম করিয়াছেন। বিবাহ হইয়া গেল। উঠিবার সময় সার্বভৌম মহাশয় কিরূপ বেগতিকে পায়ে পা জড়াইয়া তাহার শ্বশুরের ঘাড়ে পড়িয়া গেলেন। উভয়ে বিবাহ সভায় ভূমিসাৎ হইলেন। বরের কাপড় ছিঁড়িয়া গেল, টোপর ভাঙিয়া গেল, শ্বশুরের শুল বেদনা ছিল। স্থূলকায় ভট্টাচার্য মহাশয় তাহার উদর চাপিয়া পড়াতে তিনি বিষম চিৎকার করিয়া উঠিলেন। 7-8 জন ধরাধরি করিয়া উভয়কে তুলিল। সভা শুদ্ধ লোক হাসিতে লাগিল। পণ্ডিত মহাশয় মর্মান্তিক অপ্রস্তুত হইলেন ও 2-1টি কি কথা বলিলেন তাহার অর্থ বোঝা গেল না। একবার দৈবাত অপ্রস্তুত হইলে পদে পদে অপ্রস্তুত হইতেই হইবে। অতঃপুরে গিয়া গোলমালে পণ্ডিত মহাশয় তাহার শাশুড়িমার পা মারাইয়া দিলেন। তাহার শাশুড়ি না কিছুই হয় নাই বলিলেন ও অন্দরে গিয়া সিক্ত বস্ত্রখণ্ড তাহার পায়ের আঙ্গুলে বাঁধিয়া আসিলেন। আহার করিবার সময় দৈবক্রমে গলায় জল বাঁধিয়া গেল। 8 ঘণ্টা ধরিয়া কাশিতে কাশিতে নেত্র অশ্রুজলে ভরিয়া গেল। বাসর ঘরে বসিয়া আছেন, এমন সময় একটা আরশোলা আসিয়া তাহার গায়ে উড়িয়া বসিল। অমনি লাফাইয়া ঝাঁপাইয়া হাত পা ছড়াইয়া মুখ বিকটাকার করিয়া তাহার শালিদের ঘাড়ের উপর গিয়া পড়িলেন। আবার 2-4টি কানমোলা খাইয়া ঠিক স্থানে আসিয়া বসিলেন। একটা কথা ভুলিয়া গিয়েছি, স্ত্রী আচার করিবার সময় পণ্ডিত মহাশয় এমন উপর্যুপুরি হাঁচিতে লাগিলেন যে চারিদিকের মেয়েরা বিব্রত হইয়া পড়িল। বাসর ঘরের বিপদ হইতে কি করিয়া উদ্ধার হইবেন এ বিষয়ে পণ্ডিত মহাশয় অনেক ভাবিয়াছিলেন। সহসা নিধিকে মনে পড়িয়াছিল, কিন্তু নিধির বাসর ঘরে যাইবার কোনো উপায় ছিল না। যাহা হোক, ভালো মানুষ বেচারি অতিশয় গোলে পড়িয়াছিলেন। শুনিয়াছি 2-1টি কি কথার উত্তর দিতে গিয়া স্মৃতি ও বেদান্ত সূত্রের ব্যাখ্যা করিয়াছিলেন, এবং যখন তাহাকে গান করিতে অনুরোধ করে অনেক পীড়াপিড়ির পর গাহিয়াছিলেন, কোথায় তারিণী মা গো, বিপদে তারহ সুতে। এই তিনি মনের সঙ্গে গাহিয়াছিলেন তাহাতে আর সন্দেহ নাই। ভট্টাচার্য মহাশয় রাগিনীর দিকে বড় একটা নজর করেন নাই। যে সুরে তিনি পুঁতি পড়তেন সেই সুরেই গানটি গাহিয়াছিলেন। যা হোক, অনেক কষ্টে বিবাহরাত্রি অতিবাহিত হল।